আসসালামু আলাইকুম স্মার্ট ব্যায়াম চ্যানেলে আপনাদের স্বাগতম। তো এখনও যারা স্মার্ট ব্যায়াম চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল। সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের সাহিত্য পড়ি লিখতে শিখি এ অধ্যায় থেকে ফাইনাল এক্সামিনেশনে যা যা প্রশ্ন আসবে আজ আমরা তা দেখব। সো কবিতা 1 মাঝি থেকে আসবে প্রশ্ন 1, কবিতায় ছোট ছোট অংশকে কি বলে? সো এর উত্তর হবে স্তবক। নতুন চরের পলিমাটিতে কৃষকেরা কি বুনেছে? সো এর উত্তর হবে কলাই। এছাড়াও আমরা জানি আমাদের বাংলা পরীক্ষা এই 6টি অধ্যায়ে প্রথম 6টি অধ্যায়ে অনুষ্ঠিত হবে। তো এই 6টি অধ্যায় থেকে যা যা প্রশ্ন আসবে ফাইনালে আমি টোটাল ভিডিও করেছি, অর্থাৎ 6টি অধ্যায়ে 6টা ভিডিও আমি আপলোড করেছি আমার এই চ্যানেলে। এছাড়াও আপনারা এই ভিডিওর ইন্ড স্ক্রিনে প্লেলিস্ট আকারে এই 6টি ভিডিও পেয়ে যাবেন। অবশ্যই এই 6টি ভিডিও দেখে আপনারা পরীক্ষায় অ্যাটেন্ড করবেন, তাহলে ইনশাআল্লাহ সর্বোচ্চ মার্ক পেয়ে যাবেন। সো খোকা বড় হয়ে কি হতে চাই? খেয়াঘাটের মাঝি। চকাচকি কি? একজোড়া চক্রবাক পাখি। সর অর্থ কি? নলখা গড়া গাছ। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করেন? 1861 সালে। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে মারা যান? 1941 সালে। কবিতা, গান, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ ইত্যাদি রচনায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর কিসের পরিচয় দিয়েছেন? সো এর উত্তর অসামান্য দক্ষতার। মাঝি কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্য থেকে নেওয়া? শিশু কাব্য। গীতাঞ্জলি কাব্যের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে কোন পুরস্কার লাভ করেন? সো এর উত্তর হবে নোবেল পুরস্কার। ময়নামতির চর কবিতা 2, এর উত্তর ছোট প্রশ্ন হবে মানুষ ও প্রাণীর সহাবস্থান তোমার পাঠ্য কোন কবিতার মূল ভাব বলা যায়? ময়নামতির চর। চরের উঁচু পারে কে প্রতিদিন নাঙল চালায়? চাষি। বরাহ অর্থ কি? শূকর। মূঢ় অর্থ কি? মাছের মাথা। নদীচরের প্রাকৃতিক সৌন্দর্য তোমার পাঠ্য কোন কবিতার মূল ভাব বলা হয়? ময়নামতির চর। নোলক কবিতাটির কবির কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? সো এর উত্তর হবে পাখির কাছে ফুলের কাছে। নোলক কবিতাটি কে লিখেছেন? আল মাহমুদ। ঘরকে শব্দের অর্থ কি? ঘরে। নোলক অর্থ কি? নাকে পড়ার অলঙ্কার। হরিণ বেড়ার ফাঁকে বাঘ কি? নদীর কোনো বাঁকের নাম। হাজার হরিণ কোথায় মুখ বাঁকিয়ে রাখে? পাতার ফাঁকে। নোলক ছাড়া কবি ঘরে ফিরবেন না তোমার পাঠ্য কোন কবিতায় মূলভাব বলা যায়? নোলক। কবি আল মাহমুদ কত সালে মৃত্যুবরণ করেন? সো এর উত্তর হবে 2019 সালে। কবিতা 1 মাঝি। কবিতা বলতে কি বোঝো? কবিতা হলো কবিমনের ভাবনার ছন্দময় প্রকাশ, যেখানে ছন্দ থাকে ভালো থাকে। কবিতা লেখা হয় নির্দিষ্ট আকারে পদ্যাকারে। কবিতায় অনেক সময় শব্দের চেহারা পরিবর্তন হয় কেন? কবিতায় বিভিন্ন কারণে শব্দের চেহারা পরিবর্তন হয়ে থাকে। কবিতা মূলত লেখা হয় পদা ভাষায়, ফলে পদ্য ভাষায় বৈশিষ্ট্য রক্ষায় শব্দরূপের পরিবর্তন হয়। আবার কবিতার তাল রক্ষার জন্য কখনো কখনো শব্দের পরিবর্তন হয়ে থাকে। পাশাপাশি ছন্দ রক্ষার কারণে কবিরা তাদের কবিতায় শব্দের পরিবর্তন ঘটান। আবার কবিতায় মাধুর্য সৃষ্টির জন্য তারা শব্দরূপের এই পরিবর্তন করে থাকেন। প্রশ্ন 3, মাঝি কবিতার কিশোর কেন খেয়াঘাটের মাঝি হতে চায়? মাঝি কবিতার কিশোর কেন তার দেশকে ভালোবাসে, ফলে সে এদেশকে ছেড়ে কোথাও না গিয়ে খেয়াঘাটের মাঝি হয়ে এদেশে থাকতে চায়? কবিতায় কিশোরের মধ্যে প্রবল দেশপ্রেম লক্ষ্য করা যায়। সে তার মাতৃভূমির প্রকৃতির সান্নিধ্য নিয়ে বেড়ে উঠেছে। এই প্রকৃতির রূপ রসগন্ধ তাকে আকুল করে। সে তার পুরো জীবন এখানে কাটিয়ে দিতে চায়, তার বাবার মতো বিদেশ গিয়ে কাজ করতে চায় না। এজন্যই এই কিশোর খেয়াঘাটের মাঝি হতে চায়। মাঝি কবিতার কবির পরিচয় দাও। মাঝি কবিতার কবি রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি 1861 সালে জন্মগ্রহণ করেন এবং 1941 সালে মৃত্যুবরণ করেন। তিনি অনেক সাহিত্য রচনা করেছেন। বলাকা, পুনশ্চ, গোরা তার কয়েকটি বইয়ের নাম। তিনি 1913 সালে গীতাঞ্জলি কাব্যের জন্য সাহিত্য নোবেল পুরস্কার পান। প্রশ্ন 5, মাঝি কবিতার মূল ভাব কি? মাঝি কবিতার মূল ভাব বিষয় হলো স্বদেশ ও প্রকৃতিপ্রেম।
কবিতার স্বদেশের পরিবেশ ও প্রকৃতির মনোরঞ্জন দৃশ্যগুলো নিজের মনের মাধুরী মিশিয়ে চিত্রিত করেছেন। জন্মভূমির প্রতি এতটাই মুগ্ধ যে বড় হয়ে তিনি অন্য কোথাও যেতে চান না, বরং মাঝি হয়ে এই বাংলায় রয়ে যেতে চান। মাঝি কবিতায় কবি মাঝি হতে চেয়েছেন কেন? কবিতায় দেখা যায় কবি প্রকৃতিকে খুব ভালোবাসে আর তার বাবা ছেড়ে দূরে গিয়ে কাজ করেন, কিন্তু কবি দূরে যেতে চান না, তাই তিনি মাঝি হয়ে মায়ের সাথেই থাকতে চান। কবিতা 2 ময়নামতির চর। বক অর্থাৎ এই ময়নামতির চর থেকে এবার আমাদের প্রশ্ন ঝেঁঝে আসবে। গোচর পাখি হয়েছে অংশীদার বলতে কি কবি কি বুঝিয়েছেন? প্রদত্ত কবিতা অংশটুকু কবি বন্দে আলী মিয়ার ময়নামতির চর থেকে নেওয়া হয়েছে। ময়নামতির চর কবিতায় কবি একটি চরের প্রাকৃতিক ও প্রত্যেক জীবনযাত্রার বাস্তব তুলে ধরেছেন। এরই অংশ হিসেবে কবি দেখিয়েছেন চরে বিচরণরত পশু ও পাখির মেলাবন্ধন। চরের সবুজ ঘাসে গরু বিচরণ করছে, ঘাস খাচ্ছে, আবার কোনোটি শুয়ে জাবর কাটাচ্ছে, আর এদের গায়ে গোচর পাখিগুলো নির্ভয়ে বসে থাকুন আধালু ঠুকরে খাচ্ছে। আর এসব গোচর পাখির সাথে যোগ দিয়েছে যুবক বক পাখিগুলো। গ্রামীণ একটি চরের এমন বাস্তব চিত্র ফুটিয়ে তুলতেই কবি প্রশ্নোক্ত কথাটি বলেছেন। ময়নামতির চর কবিতায় কবি সম্পর্কে লেখো। ময়নামতির চর কবিতায় কবি বন্দে আলী মিয়া। তিনি 1906 সালে জন্মগ্রহণ করেন এবং 1979 সালে মৃত্যুবরণ করেন। তিনি শিশু সাহিত্যিক হিসেবে সুপরিচিত। তার বিখ্যাত বইগুলোর মধ্যে রয়েছে ময়নামতির চর, কুচবরণ, করুণা প্রভৃতি। ময়নামতির চর কবিতার মূল ভাব কি? ময়নামতির চর কবিতার একটি চরের বর্ণনা দেওয়া হয়েছে। কবির বর্ণনায় উঠে এসেছে কৃষকদের নানা কর্মকাণ্ড এবং পশু পাখি ও পরিবেশের নানা বিবরণ। এগুলোর মাধ্যমে তিনি ময়নামতির চরের প্রত্যেক জীবনচিত্রকে তুলে ধরেছেন। প্রশ্ন 10 ময়নামতির চর কবিতায় গাংচিল মাছ ধরে কি করে? উত্তর, ময়নামতির চর কবিতায় গাংচিল মাছ ধরে নিয়ে গাছের ডালে বসে ও তারপর ঠোঁট দিয়ে চেপে ধরে আসলে আসলে মাছটা নিস্তেজ করে ফেলে, তারপর মুড়ো পেটি লেজ ছিঁড়ে একে একে গিলে খায়। ময়নামতির চর কবিতায় চরের মানুষেরা কিভাবে জীবনযাপন করে? ময়নামতির চর কবিতায় কবি গ্রামীণ একটি চরের প্রাকৃতিক ও প্রত্যেক জীবনচিত্র তুলে ধরেছেন। এ কবিতায় চরের মানুষদের জীবনচিত্র স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। এছাড়া কবিতায় একটি কৃষি নির্ভর জীবনচিত্র ফুটে উঠেছে, যেখানে চাষিরা লাঙল দিয়ে জমি চাষ করছে, তারা পশু পালন করছে। নতুন চরের পলি জমিতে কৃষকেরা কলাই বুনেছে, জমিতে আখ ফলিয়েছে। তাদের এসব ফসল বন্য শুকরের পাল এসে মুহূর্তে নষ্ট করে দিয়ে যায়, ফলে তাদেরকে সর্বদা এসব জমি পাহারা দিতে হয়। এখানে তাদের একটি সংগ্রামী জীবন প্রতিফলিত হয়। এভাবে ময়নামতির চর কবিতায় চরের মানুষেরা জীবনযাপন করে। কবিতা 3 নোলক অর্থাৎ নোলক অধ্যায় থেকে এই প্রশ্ন। ফুলের গন্ধ চাও, যদি নাও হাত পাতো বলতে কবি কি বুঝিয়েছেন? প্রশ্নোক্ত অংশটুকু কবি আল মাহমুদের নোলক কবিতা থেকে নেওয়া হয়েছে। এই কবিতায় কবি তার মায়ের হারিয়ে যাওয়া নোলক খোঁজার মাধ্যমে মূলত বাংলার প্রাকৃতিক সৌন্দর্য ঐতিহ্যকে ফুটিয়ে তুলেছেন। নোলক খোঁজার এক পর্যায়ে কবি যখন পাহাড়ের কাছে গেলেন, তখন পাহাড় কবিকে জানায় সে নোলক পড়ে না এবং সবুজ চুলে সে ফুল পড়েছে, আর কবিকে সে আহ্বান করে তিনি যদি ফুলের গন্ধ নিতে চান তাহলে যেন হাত পাতেন। এর মাধ্যমে কবি মূলত বাংলার প্রাকৃতিক সৌন্দর্যকে ফুটিয়ে তুলেছেন। প্রশ্ন নম্বর 13 আমার মায়ের গহনা ছাড়া ঘরকে যাব না বলতে কবি কি বুঝিয়েছেন? উত্তর, প্রশ্নোক্ত উক্তটি কবি আল মাহমুদের নোলক কবিতা থেকে নেওয়া হয়েছে। এই কবিতায় কবির দেশপ্রেম প্রতিফলিত হয়েছে। মায়ের নোলক খুঁজে বেড়ানোর মাধ্যমে কবি মূলত আবহমান বাংলার রূপ, বৈচিত্র্য ও ঐশ্বর্যকে সামনে তুলে এনেছেন। কবির মায়ের গহনা মূলত বাংলার মূল্যবান ঐশ্বর্যের প্রতীক, যা খুঁজতে গিয়ে কবি ক্লান্ত, আর শেষ পর্যন্ত করি এই গয়না না নিয়ে ঘরে ফিরবেন না বলে পণ করেছেন। সো এই ছিল সাহিত্য পড়ি এবং সাহিত্য লিখতে শিখি এই অধ্যায় থেকে যা প্রশ্ন আসবে তার সলিউশন। সো এই টোটাল এই 6টি অধ্যায় আমাদের বাংলা এক্সামে রয়েছে। তো অবশ্যই এই 6টি অধ্যায় দেখে তারপরে আপনারা এক্সাম হলে যাবেন। আশা করি আপনাদের ফুল কনফিউশন এই 6টি ভিডিও দেখলে দূর হয়ে যাবে, অর্থাৎ আপনারা ফুল
প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে অ্যাটেন্ড করতে পারবেন। সো এই 6টি ভিডিও আমার এই ভিডিওর শেষে ইন্ড স্ক্রিনে এই 6টি ভিডিওর প্লেলিস্ট দেওয়া রয়েছে, অর্থাৎ এই 6টি ভিডিও দেওয়া রয়েছে। আপনারা অবশ্যই সেখান থেকে দেখে নিয়ে একটা ভালো ফলাফল আনবেন আমি আশা করি। আসসালামু আলাইকুম, থ্যাঙ্কস এভরিওয়ান।